নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আপনার খুব পরিচিত মানুষটা যখন অপরিচিত হয়ে যাবে তখন জানবেন কোনো না কোনো একটা সমস্যা তৈরি হয়েছে। কারণ এই পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যাওয়ার কারণ এখানে যেগুলো দেখবেন, অর্থাৎ সে দেখা গেলো হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে এবং যখন রেগে যাচ্ছে তার মধ্যে সে থাকছে না, অর্থাৎ এগুলো নেগেটিভ এনার্জি কোনো কোথাও না কোথাও ক্রিয়েট হয়েছে। কখনো দেখবেন যে তার আচার ব্যবহার তার অন্যরকম হয়ে গেছে, আলাদা। এবং এই যে জায়গা, এগুলো আমরা বলি যে বিভিন্ন ধরনের বিভিন্ন আত্মার অবস্থান রয়েছে এখানে। এবং এখানে বিশেষ করে আজকে যে আলোচনা করব এর মধ্যে সব থেকে যে ক্রিটিক্যাল সেটা হচ্ছে জিন নিয়ে আজকে, অর্থাৎ জিন। আমি এর আগে আলোচনা করেছিলাম যে আত্মাকে নিয়ে কিভাবে আত্মা বিভিন্নভাবে মানুষকে বিভিন্নভাবে ক্ষতি করতে পারে, মানুষকে কিভাবে সমস্যায় ফেলতে পারে। এবং সেই আত্মার কারণ আত্মা তো বিলীন হয় না, আত্মা সবসময় রয়েছে। সে দেহটা ত্যাগ করে এবং তার বয়স অনুযায়ী সে দেহ ত্যাগ করবে এবং সেই অনুযায়ী সেই আত্মার কিন্তু কায়েম ক্ষমতা তার মধ্যে থাকবে। অর্থাৎ একটা আত্মা বা একটা দেহ যদি সেটা 30 বছর বা 32 বছরে চলে যায়, তাহলে সেই আত্মার পাওয়ার অনেক অনেক গুণ বেশি থাকবে। তো যাই হোক, এবং এই আত্মা কিন্তু অবশ্যই বিলীন হয় না, এবং সেই জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু সেই আত্মার অবস্থান আপনি বুঝতে পারবেন। এবং যারা সাধারণত দেখবেন যে একটু রাশ হালকা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই আত্মা কিন্তু যে কোনো সময় তাদেরকে অ্যাটাক করতে পারে। এবং এই অ্যাটাক করা মানে তার মধ্যে চলে আসা এবং সঙ্গে তার মতো আচরণ করতে থাকা। এবং এই ধরনেরই ঠিক জিন, এই জিনের যদি দেখবেন যে জিন কিছু ভালো জিনও আছে এবং কিছু আছে খারাপ জিন। 3 ধরনের জিন হয় এবং ভালো হয়, খারাপ হয়, এবং কিছু জিন আছে তাদের নিজেকে পরিবর্তন করে সব সময়। তা এই যে 3 ধরনের জিন আমি অবশ্যই বলবো, এই জিনের কিন্তু অবস্থান রয়েছে, জিন কোথায় থাকে। কারণ জিনের আরবি যে ভাষা রয়েছে, আরবি শব্দ জিনের, সেটাকে বলা হচ্ছে গুপ্ত বা আস্তরণ বা কোনো আড়াল করা বা গোপন বা অদৃশ্য হয়ে থাকা। কিন্তু অদৃশ্য আছে, কিন্তু আপনার সঙ্গেই থাকবে। জিন সবসময় জানবেন যে যাকে জিন ধরবে তার সঙ্গে সঙ্গে সে চলবে। সে কিন্তু তার সঙ্গে সঙ্গে খাবার সময়ও তার পাশে বসে থাকবে। কিন্তু অথচ আপনি বুঝতে পারবেন না, কিন্তু যাকে ধরবে সে বুঝতে পারবে। এবং কোনো কোনো সময় তাকে যদি কোনো খারাপ জিন ধরে, তাহলে দেখবেন যে তাকে মাঝে মধ্যে তার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তার কথাবার্তার পরিবর্তন হয়ে যাচ্ছে, তার আচার ব্যবহার পরিবর্তন হয়ে যাবে, সে রেগে যাবে, সাংঘাতিকভাবে রেগে যাবে। কখনো কখনো জিন কিন্তু আবার ওই অ্যাক্সিডেন্টের প্রবণতার মধ্যেও ফেলে দেয়, অর্থাৎ তার শরীরটাকে নষ্ট করে দিতে পারে। এরকম টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে কাজ করে। তা যাই হোক, এই জিনের অবস্থান কোথায় আছে, কোথায় কোথায় জিনগুলো থাকে আমরা একটু দেখে নিই যে জিন এরা বসবাস কোথায় করে। প্রথম অবস্থায় বলছে যে জিন সাধারণত দেখবেন যে যেখানে পশু অবস্থান করে, অর্থাৎ এখানে বিশেষ করে বলা হয় যে এই জিন যেহেতু তাদের প্রধান খাবার হচ্ছে জীবের হাড়, অর্থাৎ জীব, অর্থাৎ সে পশু হতে পারে, মানুষ হতে পারে, তাদের হাড় এদের প্রধান খাবার। আর তাদের বজ্র পদার্থ, সেই পদার্থ কিন্তু এদের খাবার। এই দুটো জিনিস এদের সব থেকে মেন খাবার। এবং সেই জন্য এরা, অর্থাৎ এই যে জীব, অর্থাৎ একটা মানুষকেও যদি সে জিনে ধরে, তাহলে দেখবেন যে ওই মানুষটার সঙ্গে মানুষ যা খাচ্ছে এবং যেটা ফেলে দিচ্ছে খাবারের পরে, দেখা গেলো সে একটা মাংস খেলো এবং মাংস খাওয়ার পরে সে হাড়টা ফেলে দিল, কিন্তু সেই হাড়টা সে খাবে। এবং সে দেখা গেল যে তার বজ্র পদার্থ যা সে বার করবে এবং সেটা কিন্তু সে খাবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু দেখা যায়। তো সেই জন্য বলা হচ্ছে যে বাড়িতে যদি কোনো কারণে কোনো রকমের কোনো এই ধরনের হাড় বা এই ধরনের নোংরা বা এঁটো কাটা, সেই জন্য কোনোভাবে ছড়িয়ে রাখবেন না। যদি কোনো কারণে একবার জিনের সেই লোভ বা জিনের সেই যদি তার টেস্ট পেয়ে যায়, তাহলে কিন্তু সে আপনার ওই এরিয়ার থেকে ছড়বে না এবং আপনাকে ওই জিনিসটা ওই টেন্ডেন্সির মধ্যে দিয়ে ফেলবে। এবং ধীরে ধীরে আপনি ওই ধরনের ভুল কাজটাই দেখবেন বেশি করছেন, দিনের পর দিন ওই ভুল কাজটা করবেন এবং কোনো ওই ভুল কাজ করার কারণে আপনার পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব তৈরি হবে।
দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে আপনার পরিবারে কেউ না কেউ অসুস্থতায় ভুগবে, কখনো কখনো আপনার পরিবারের প্রত্যেকটা মেম্বারের মধ্যে বন্ডিং থাকবে না, আপনার পরিবারের কেউ না কেউ দেখা গেলো হঠাৎ করে তার কিন্তু বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির জায়গা নিয়ে আসবে। কখনো দেখা গেলো একটা ব্যবসা খুব ভালো হচ্ছে, কিন্তু ব্যবসাটা হঠাৎ করে ডাউনফল করে দিল, কারণ সে করিয়ে দেবে, জিন করিয়ে দেবে, তার কিছু অ্যাটিটিউড, তার কিছু কথাবার্তা এগুলোর পরিবর্তন করবে, এবং সেটা আপনি বুঝতে পারবেন না, বা আপনাদের সেক্ষেত্রে বোঝারও ক্ষমতা নেই। দেখবেন যে যদি কুকুর থাকে বা এই ধরনের পশু যারা, এরা কিন্তু ভীষণভাবে, মানে কুকুর তো অবশ্যই, এদের ঘ্রাণ শক্তি কিন্তু ভীষণ, সেই জন্য আপনি হয়তো আপনার চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু তারা কিন্তু দেখে সেই জিনিসটাকে তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের আওয়াজ করে, এবং এই যে কানেকশান, এটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এবং বিশেষ করে বলা হচ্ছে যে এদের যে অবস্থান রয়েছে, এরা থাকে কোথায় বলছে, সবসময় জানুন যে এরা সাধারণত থাকে নোংরা যত জায়গা রয়েছে, এক কথায় বললে নোংরা আবর্জনাতে এরা অবস্থান করে, এবং সেই জন্য বলা হচ্ছে কোনো ড্রেন, নর্দমা এইসব জায়গায় থাকবে, পশুর ঘরে যে পশু রাখছেন সেখানে থাকবে, নোংরা জলাশয়ে কিন্তু এরা অবস্থান করে, কোনো দেখালো খুব পুরনো একটা বাড়ি, সেখানে হয়তো কেউ এই মুহূর্তে নেই, কিন্তু সেখানে অবস্থান করবে একা একা, সেই সব গৃহে কখনো যাবেন না বা সেই বিল্ডিংয়ে যাবেন না। দেখবেন যে কোনো পুরনো একটা গাছ, অনেক দিনের পুরনো গাছ, সেই গাছের নিচে কখনো যাবেন না, কারণ এরা কিন্তু সেখানে গিয়ে অবস্থান করে। তারপর দেখা গেল ভীষণ, যেমন বট গাছের নিচে যদি সেটা জঙ্গলময় জায়গায় হয়, লোকালয় থেকে যদি আলাদা হয়, তাহলে সেখানে কিন্তু তারা অবস্থান করবে, এবং খুব কেয়ারফুলি সেখানে কিন্তু সতর্কতার সঙ্গে যাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলছে কোনো ধ্বংসস্তূপ, দেখা গেলো যে হঠাৎ করে কোনো রকমের দুর্যোগ এসেছিলো এবং সেখানে দেখা গেলো প্রচুর প্রাণী মারা গেছে, তাহলে সেই সব জায়গায় কিন্তু জিন অবস্থান করবে। এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয় বা এই ধরনের কোনো জায়গাটা দেখা গেলো হঠাৎ করে ধস নেবে, ভস্মীভূত হয়ে গেল, বা কোনো দেখা গেলো যে কোনো ক্ষেত্রে দেখা গেলো যে আগুনে ভস্মীভূত হয়ে গেল, বা ধস নেবে গেল, কোথাও দেখা গেলো যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হয়ে গেল, এই সব জায়গাগুলো কিন্তু জিনের অবস্থান থাকবে, কারণ এখানে কিন্তু আত্মার অবস্থান তো অবশ্যই রয়েছে। সেই জন্য এই সব জায়গায় কিন্তু যাওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, এবং শিশুদেরকে অবশ্যই ওখানে নিয়ে যাবেন না, কারণ যারা গর্ভবতী মায়েরা তারা কিন্তু অবশ্যই কোনো নর্দমার বা কোনো হাইড্রেনের সামনে যাবেন না। কোনো দেখা গেলো যে বড় একটা ব্রিজ রয়েছে, সেখানে খোলা জায়গা, সেখান দিয়ে পার হবেন না, বিশেষ করে রাত্রেবেলা বা দুপুরবেলা। দেখা গেলো একটা ব্রিজ রয়েছে, ব্রিজ দিয়ে আপনি বাইক করে পার হবেন না, সেক্ষেত্রে কিন্তু তারা সুযোগ পেলে আপনাকে কিন্তু অ্যারেস্ট করবে, মানে সুযোগ পেলে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, এবং বিশেষ করে গর্ভজাত সন্তানটা। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এরা সাধারণত সামুদ্রিক দ্বীপে অবস্থান করে, এবং কোনো কোনো সময় অবশ্যই সেক্ষেত্রে যেটা বলবো যে নোংরা আবর্জনার মধ্যে এরিয়াটাই পুরো নোংরা, সেই সব জায়গায় থাকবে এরা। আর কোথায় থাকে? শ্মশানে তো অবশ্যই রয়েছে, শ্মশান, কবরস্থান, এসব জায়গায় কিন্তু অবশ্যই এখানে ওরা অবস্থান করে। জিন একটা মানুষের সঙ্গে, মানুষ সে যা করবে সে সেটাই করবে। দেখা গেলো একজন স্নান করতে ঢুকেছে, সে গিয়েও কিন্তু সে স্নান করবে, সে খাওয়া আরম্ভ করেছে, তার পাশে বসে সেও খাবে। যাকে এই জিন অ্যারেস্ট করেছে, যাকে এই জিন ধরেছে, সেই একমাত্র বুঝতে পারবে যে ও সঙ্গে রয়েছে, এমনকি শয়ন করবে আপনার সঙ্গে। এতটাই কিন্তু ডেঞ্জার এই জিন। এবং যারা খারাপ হয় তারা খারাপটাই করে, যারা ভালো হয়, ভালো জিন, তাহলে আপনাকে কিন্তু প্রতিষ্ঠাও করে দেবে জিন। তাহলে আপনার ক্ষেত্রে কোন জিন, এবং এরা কিন্তু বিশেষ করে প্রতিষ্ঠা করলেও একটা জিনিস জানবেন, ওরা যদি সুযোগ পায় আপনাকে অবশ্যই ক্ষতি করে দেবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সতর্ক হবেন। এবং এরা যেমন কিছু কিছু নির্দিষ্ট জায়গা বিশেষ এরা অবস্থান করে, এবং এদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই জিন যাদেরকে ধরেছে তাদের ক্ষেত্রে আমি যেমন বললাম যে অ্যাটিটিউড পরিবর্তন হয়, কথাবার্তার ব্যবহার পরিবর্তন হয়ে যায়, কারণ এদের ক্ষেত্রে কিছু ভাষা পরিবর্তন হয়ে যায়, কখনো কখনো ভঙ্গি
ভাষাভঙ্গি পরিবর্তন হয় এবং দেখবেন যে আশ্চর্যজনকভাবে এদের আচরণ কিছু কিছু বহিঃপ্রকাশ পায় খুবই খারাপ এবং দেখবেন এরা অল্পতেই ভীষণভাবে রেগে যায় এবং এরা সব সময় দেখবেন যে একটা উদ্দেশ্য নিয়ে বেরোচ্ছে কিন্তু সেই উদ্দেশ্যটা সে কমপ্লিট না করে অন্য উদ্দেশ্যে সে কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের নির্দিষ্ট লক্ষ্য থাকে না। চীনে যারা ধরে যাদেরকে, তাদের জানবেন যে এদের নির্দিষ্ট লক্ষ্য, এরা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় এবং মানে সেই টোটো করে ঘুরেই বেড়ায়। দেখলো একটা উদ্দেশ্য নিয়ে বাড়ির থেকে বেরোলো, সেটা তো করলোই না, অন্য উদ্দেশ্যে অন্য বন্ধুর সঙ্গে গিয়ে মিশে সেখানে কিন্তু সময় নষ্ট করে তারা চলে আসে। তাহলে এই সমস্যাগুলো কিন্তু এরা তৈরি করে। এবং মেয়েদের ক্ষেত্রে অনেক সময় স্বামী, সন্তান এবং সংসার এবং বিরক্তিকর হয়ে ওঠে। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বিবাহিত মেয়েরা দেখবেন যে তাদের স্বামী, তাদের সংসার, তাদের সন্তান, এই জায়গার থেকে এরা বিরক্তিকর প্রকাশ করে, বিরক্তি লাগে এদের। মানে এরা এই সব জিনিসগুলো করতে চায় না, সংসার করতে চায় না, স্বামীর সঙ্গে থাকতে চায় না, সন্তানকে ভালোবাসতে চায় না। এইগুলো কিন্তু এদেরকে জিন অ্যারেস্ট করলে হয়। জিনে এদের কখনো কখনো এদের প্রভাব করে এবং এরা সবসময় ঘুরে ঘুরে বেড়াতে পছন্দ করে। তাহলে এদের থেকে অবশ্যই আরও কিছু কিছু জায়গা রয়েছে, যেহেতু বলছে যে কিছু কিছু মারাত্মক এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখায়। যেমন দেখা গেলো কখনো কখনো আপনি কালো কুকুরের স্বপ্ন দেখলেন, কালো সাপ দেখলেন, কালো বিড়াল দেখলেন, বা কোনো পাহাড় থেকে আপনাকে ফেলে দিচ্ছে, বা আপনাকে কোনো কেউ দেখা গেলো যে কোনো কিছু কামড়ে দিচ্ছে, বা এই ধরনের আপনি স্বপ্ন এইগুলো দেখতে পারেন। তাহলে এটা জানবেন যে আপনার ক্ষেত্রে জিন কিন্তু ধীরে ধীরে আপনাকে গ্রাস করার চেষ্টা করছে। কখনো কখনো দেখবেন কানের কাছে শো শো শব্দ হচ্ছে, আপনি একটা জায়গায় একা একা আসছেন, আপনার কানের কাছে শো শো শব্দ হচ্ছে। তারপর শরীরের মাঝে মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলবেন। অনেক জাতক জাতিকা আমি বারবার বলি যে দেখবেন যে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছে। এটা কখন হয়? এটাও কিন্তু আপনার দেখা দিতে পারে এবং সেই জন্য সেক্ষেত্রে সতর্ক করবেন। দেখবেন যে কাজের অনীহা তৈরি হচ্ছে, আপনি কোনো কাজ করতে বাসছেন না, এক সময় খুব ভীষণভাবে খুব নিজেকে কাজের মধ্যে নিয়োজিত রাখতেন, কিন্তু এখন কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন না। সর্বদা দেখবেন যে ঘুম ঘুম ভাব লাগছে, গভীর ঘুম থেকে হঠাৎ করে জেগে উঠবেন এবং খুব কষ্ট অনুভব করবেন এবং কখনো কখনো প্রচণ্ড ঘেমে যাবেন এবং দেখবেন যে কোনো কোনো সময় নির্জনে একা একা থাকতে আপনি পছন্দ করবেন। হঠাৎ হঠাৎ আশ্চর্যজনক গন্ধ পাবেন আপনি, কারণ এই জিন যাদেরকে ধরেছে এই সিমটমগুলো আপনি লক্ষ্য করতে পারবেন। হঠাৎ হঠাৎ এবং বিকট বিকট গন্ধ পাবেন এবং এমন কাজ করেছে মনে হয় যে সে কিছু করেনি, মানে দেখা গেলো এমন কিছু একটা খারাপ কাজ রাগের মুহূর্তে করলো, কিন্তু রাগ যেই থেমে গেল তখন সে শান্ত হয়ে গেল। অর্থাৎ ওই যখন রাগ আসলো, জিন তার উপর প্রভাব বিস্তার করলো, তখন দেখা গেলো একটা খারাপ কাজ সে করে ফেললো রাগের বশে, রাগের মুহূর্তে। এবং আবার যখন শান্ত হয়ে গেল, আবার যখন সেই জিন তার থেকে সরে গেল, তখন কিন্তু সেই নর্মাল মানুষ আগের মতো জায়গায় তৈরি হয়ে গেল। এবার কোনো কোনো সময় দেখা গেলো যে এরা কিন্তু জিনের, এবং এই জিনের কারণে বিভিন্ন ধরনের এরা কিন্তু অবশ্যই আমি যেমন বলছিলাম যে কখনো কখনো এদের যে মানুষের বা প্রাণীর যে মলমূত্র, এরা কিন্তু এদের খাবার, এদের হাড় এদের খাবার। তাহলে সেই জিনিসগুলো কিন্তু সব সময় সতর্ক রাখার চেষ্টা করবেন। আর কি করবেন, বিশেষ করে বলা হচ্ছে সর্বদা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় পরবেন, সেখানে জিনের অবস্থান থাকবে। এরা সাধারণত নোংরা আবর্জনাতেই সবসময় থাকে। তাহলে একটা জাতক জাতিকা সে দেখা গেলো যে সেই একটা শার্ট সে দেখা গেলো অনেক দিন ধরে পরছে এবং সেটা অনেকটা নোংরা বিশেষ করে, এবং সেটা সঠিকভাবে ধোয়া পরিষ্কার করা এটা কিন্তু করতে হবে, না হলে দেখবেন যে আস্তে আস্তে আপনার মধ্যে এই নেগেটিভ এনার্জি, এই জিনের অবস্থান চলে আসবে। এবং কোনো কোনো সময় দেখবেন যে ঘরে যখন প্রবেশ করছেন, ঘরে প্রবেশ করলেই আপনার এরা সব সময় আপনাকে উলট পালট করে দেবে। আপনি বাইরে যখন থাকবেন খুব ভালো থাকছেন, ঘরের মধ্যে যেই আসবেন দেখবেন আপনাকে অন্য মানুষদের সঙ্গে তুলনা করবে এবং অন্য মানুষদের সঙ্গে মনে হবে যেন আলাদা, আপনি সর্বা এরকম প্রভাব আপনার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন
এবং এই জিনের আনাগোনা আপনার শরীর, আপনার সমস্ত কর্ম নষ্ট করে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং বলা হচ্ছে এই জিন আপনার বাড়িতে যদি কোনো কঙ্কালের ছবি থাকে বা মূর্তি থাকে, বা কোনো দেখা গেল যে একটা মানুষের মূর্তি রয়েছে, কিন্তু সেই মানুষটা বা কোনো ড্যামি বা কোনো এই ধরনের কঙ্কাল চেহারা কোনো কিছু আপনার, তার মধ্যে হয়তো জীবন নেই, কিন্তু তারা গিয়ে সেখানে অবস্থান করবে। সেই জন্য বলা হচ্ছে কোনো কঙ্কাল বা মূর্তি জাতীয় কোনো জিনিস যদি আপনার গৃহে থাকে, তাহলে সেখানে জানবেন জিনের অবস্থান থাকবে। এবং যে সকল দোকানেই এইগুলো থাকে, দেখবেন যে অনেক মূর্তি জাতীয় জিনিসে সেখানে পোশাক পরিয়ে রাখা হয়, এবং সেইগুলোতে কিন্তু জিনের অবস্থান থাকে। সেই জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু যে যখন দোকানটা খোলা হবে, যখন শোরুমটা খোলা হয়, তখন অবশ্যই সেখানে কর্পূরের ধোঁয়া সেখানে অবশ্যই দেওয়া উচিত। আর তার সঙ্গে সঙ্গে বলছে নির্জন ময়লার স্তূপ বা আগুনের কুণ্ডলী আছে, এই রকম জায়গায় কিন্তু সেখানে জিন অবস্থান করে। সুতরাং আপনি আপনার বাড়িতে এই জায়গার থেকে নিজেকে সতর্ক থাকার চেষ্টা করুন। এবং জনমানবহীন স্থান, দেখালো যে এমন একটা, যেমন বললাম যে কোনো জায়গায় দেখালো যে অনেক দিনের ধ্বংসস্তূপ ধ্বংস হয়ে গেছে, বা একটা বাড়ি অনেক দিন পড়ে রয়েছে, সেখানে আর কোনো মানুষ নেই। এক সময় প্রচুর অনেক মানুষ থাকতো সেখানে, তার পরিবার দিনের পর দিন সেখানে বসবাস করেছে, তার দেখালো 4-5টা জেনারেশন সেখানে কাটিয়ে গেছে, কিন্তু বর্তমানে কেউ নেই। সেখানে জানবেন জিন অবশ্যই অবস্থান করছে, এবং সেখানে অবশ্যই না যাওয়ার চেষ্টা করবেন। গভীর জঙ্গল রাতের দিকে অবশ্যই সেখানে জিনের অবস্থান থাকবে, এখান থেকে সতর্ক থাকবেন। এবং নিজেকে কেয়ার করে চলুন, সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। আর যাদের ক্ষেত্রে জিন অলরেডি অ্যারেস্ট করেছে, তাদের জন্য কিন্তু বলবো সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান অবশ্যই, এবং সঠিক ক্রিয়ার মাধ্যমে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ আপনার ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়ে গেছে, দেখবেন যে জিনের জন্য আপনি কিছু করতে পারছেন না। আপনি আজ থেকে 10 বছর আগেও যেখানে ছিলেন, আজকে দাঁড়িয়ে সেখানেই আছেন, বরঞ্চ আপনার জায়গাটা খারাপ হয়ে গেছে। আপনার সম্পর্কগুলো সব নষ্ট করে ফেলেছে, আপনার সন্তানের থেকে আপনাকে ডিটাচ করে দিচ্ছে, আপনার পরিবার থেকে আপনাকে ডিটাচ করে দিচ্ছে, আপনার হঠাৎ আপনি রেগে যাচ্ছেন, এগুলো জিনের কারণেই হচ্ছে। এবং সেই জন্য বলা হয় যে আপনার বাড়িতে কোনো রকমের নোংরা আবর্জনা রাত্রে খাবার পরে বাসনটাও পরিষ্কার করে ধুয়ে রাখুন, না হলে আপনার পরিবারেও কিন্তু এই জিনের অবস্থান করবে এবং দিনের পর দিন আপনাকে সমস্যা তৈরি করে দেবে। এবং বিশেষ করে বলছে সন্ধ্যাবেলা চুল খোলা অবস্থায় মেয়েদের বাইরে বেরোনো একদম অনুচিত। কারণ এরা চুলে কিন্তু অবশ্যই চুলের গন্ধেও এরা কিন্তু খুব রিয়্যাক্ট করে, অর্থাৎ চুলের গন্ধ এরা কিন্তু খুব আকর্ষণ করে, এবং এরা কিন্তু সেই জায়গাটা কভার করার চেষ্টা করে এবং তাকে ধরার চেষ্টা করে। সেই জন্য চুল খুলে সন্ধ্যাবেলা কখনো কোথাও বেরোবেন না, তাহলে সমস্যা তৈরি হবে। এবং জানলা দরজা সব সময় বন্ধ করে রাখবেন না। জানলা দরজা একটা নির্দিষ্ট সময় অবশ্য খুলে রাখুন, বাইরের হাওয়া বাতাস ঢুকতে দিন। ওই গুপ্ত জায়গায়, অন্ধকার জায়গায় এরা কিন্তু বিরাজ করে। দেখবেন যে আপনাকে এমনভাবে তৈরি করবে, আপনি জানলা দরজা খুলতেই চাইবেন না, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনি থাকতে পছন্দ করছেন। তার মানে এইগুলো আপনাকে অ্যাটাক করেছে বলেই দিনের পর দিন এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন। আলটিমেটলি আপনি জীবনে কোনো সাকসেস পাচ্ছেন না। তারা যেভাবে পরিচালনা করছে আপনি সেইভাবে তার আন্ডারে চলে গেছেন। মানুষকে আর বিশ্বাস করতে পারছেন না, মানুষের সঙ্গ দিতে পারছেন না, সম্পর্কটা নষ্ট করে ফেলেছেন। জীবনের যে লক্ষ্য ছিল, লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে, আপনি আর সাকসেসের জায়গায় আসতে পারছেন না। এবং সেক্ষেত্রে বলবো যে কোনো জাতক জাতিকা দেখা গেল বিবাহই করতে চায় না, এই ধরনের সমস্যায় পড়লে এরা বিবাহ করতেই চায় না, বা কখনো কখনো বিয়ের ক্ষেত্রে বারংবার বাধা তৈরি হয়। এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেল একটা জিনিস করতে চাইছে, কিছু দূর আগিয়ে গিয়ে তারপরে থেমে যায়।
সেই কাজটা আর ভালো লাগে না, তখন দেখা গেলো যে অন্য কর্ম করতে তারা পছন্দ করে, কিন্তু অন্যর ক্ষেত্রেও কিন্তু সেখানেও বাধা পায়। তাহলে এদের জীবনটা এইভাবে চলে। কখনো কখনো শারীরিক অসুস্থতা হলে পারে এরা ভীষণ ভীষণ কষ্ট পায়, কিন্তু আবার কিন্তু এই জিনেই কিন্তু আবার তাদেরকে সুস্থ করে দেয়। তাহলে এই জায়গাগুলো তৈরি হয়। আবার এইগুলোর জন্য প্রতিকার প্রতিবিধান, যেমন আগামী যে অমাবস্যার তিথি রয়েছে, এই অমাবস্যার তিথি কিন্তু কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করা যায়। আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান দেয়া যায়, তাহলে যত রকমের সমস্যায় হোক না কেন তার সঠিক সমাধান যদি দেওয়া যায়, সঠিক প্রতিকার যদি দেওয়া যায়, তাহলে সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসবেন। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই, যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার চেম্বারগুলো রয়েছে প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার আছে, দুপুরবেলা রবিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার রয়েছে। প্রত্যেক সোমবার কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং ওই সোমবারে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। এবং মঙ্গলবার দিন কালীঘাট লেক মলের পিছনে চেম্বার রয়েছে 5:30, অর্থাৎ এখানেও কিন্তু সন্ধ্যাবেলা চেম্বার পাবেন। ফোন করবেন, অবশ্যই আপনাকে গাইড করবে। আর বুধবারের দিন চেম্বার রয়েছে কিন্তু হাওড়া ময়দান, এখানে প্রত্যেক বুধবার পাবেন না, কবে কবে পাচ্ছেন বুকিং নাম্বারে ফোন করলে অবশ্যই আপনাকে গাইড করবে। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবারে রয়েছে হাতিবাগানের চেম্বার, এবং শনিবার এবং মঙ্গলবার করে কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো কিন্তু বর্ধমান, কখনো মেছেদা চেম্বার রয়েছে। এছাড়াও বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মের জন্য যাওয়া হয়, বিভিন্ন ধরনের কাজগুলো করা হয়, বিভিন্ন সমস্যা, সেই সমস্যার সমাধান করা হয়। যে তন্ত্রমতে প্রয়োগ করলে সেখানে তন্ত্রমতেই প্রয়োগ করা হয়, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। সেই জন্য কখনও তারাপীঠে তার প্রতিকার প্রতিবিধান করা হয়, কখনও কামাখ্যাতে গিয়ে কাজ করা হয়, কখনও বেনারসে গিয়েও কাজ করা হয়। একজনের সমস্যার সেই সমস্যার তার সঠিক যে সমাধান সেইভাবে দেওয়া হয় বলেই কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষ তারা উপকৃত হয়ে আছে। এবং তাদের মাঝে মধ্যে শোনেন তারা কি ফিডব্যাক দিচ্ছে, তারা কতটা ভালো আছে, কত সমস্যা নিয়ে তারা আজকে এসেছিল। যাই হোক, এই যে সমস্যা, যেমন বললাম কারো ক্ষেত্রে শত্রু দমন, শত্রুতার কবলে পড়ে আপনি সর্বশান্ত হয়ে গেছেন, হয়তো আপনার সন্তানটার বিবাহ হচ্ছে না, বা আপনার সন্তানটা অবাধ্য হয়ে গেছে, আপনার কথা শুনছেন না, বা সন্তানটা আপনার উপর অত্যাচার করছে, বা আপনার বৈবাহিক জীবনে বড় সমস্যা তৈরি হয়ে গেছে, আগামী দিনে যে কি হবে আপনি বুঝতে পারছেন না। তাহলে এই জায়গায় একটা সমস্যা, বা আর্থিক আপনার ব্যবসাটা ভালো চলছিল কিন্তু ব্যবসাটার জায়গাটা খুবই খারাপের দিকে চলে যাচ্ছে, দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে, আপনার অর্থ প্রায় শেষের দিকে চলে গেছে। আপনি কি করবেন? আপনি হতাশায় ভুগছেন, আপনি জীবনে সব ক্ষেত্রে বারংবার আপনি ব্যর্থ হয়ে পড়েছেন, আপনার কি জীবনে মনে হচ্ছে যেন আর কিছুই নেই, এবং এর কারণে আপনি আপনার ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছেন দিন দিন, মনে হচ্ছে যেন আপন বলে আপনার জীবনে আর কেউ নেই। এই যে সমস্যাগুলো তৈরি করে আপনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, সে হয়তো আপনাকে কেউ ক্ষতি করে রেখেছে, কারোর ক্ষেত্রে যেমন আজকের আলোচনা করলাম জিনের প্রভাবে আপনাকে দিনের পর দিন অলস করে দিচ্ছে, জিন আস্তে আস্তে আপনাকে পুরোটা গ্রাস করে নেওয়ার চেষ্টা করে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল আত্মার কারণে আপনাকে এমন অবস্থা তৈরি করেছে যাতে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে দিচ্ছে না, আর দিনের পর দিন অসুস্থতায় ভুগছেন। তাহলে এগুলো এই কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের যে আগামী যে অমাবস্যার তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি কৌশিকী অমাবস্যা, এবং সেটা 2 সেপ্টেম্বর, কৌশিকী মাতা কৌশিকীর সেখানে কিন্তু যাগযজ্ঞ এবং বিভিন্ন ধরনের ক্রিয়া সেক্ষেত্রে হয়। এবং এটা বিশেষ করে ভাদ্র মাসের অমাবস্যা, মাথায় রাখুন যে অন্যান্য অমাবস্যার তুলনায় এটা বহু বহু পাওয়ারফুল অমাবস্যা। সেই জন্য আপনার ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে জীবনে, যে আপনি সঠিক জায়গায় পাচ্ছেন না বা চেষ্টা করেও বারংবার ব্যর্থ হচ্ছেন, সে কর্ম হোক যে কিছু ক্ষেত্রেই হোক, তা এই ক্ষেত্রে তার ওই নির্দিষ্ট তিথি রয়েছে প্রতিকার প্রতিবিধান। আর বিগত দিনে যারা প্রতিকার প্রতিবিধান নিয়েছে তারা আজকের জায়গায় ভালো রয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে।
দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। সিমরানপ্রীত কর চলচ্চিত্র জগতের সাথে বহুদিন ধরে যুক্ত রয়েছেন এবং বহু বিখ্যাত চলচ্চিত্রে কিন্তু তিনি অভিনয় করেছেন। তো তাকে প্রথমে স্বাগত জানাই, ওয়েলকাম। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে চলচ্চিত্র জগতের সাথে আপনি যুক্ত হয়েছেন, তো এইটার যে একদম প্রথম দিন থেকে পথ চলাটা সেটা কিরকম ছিল? খুব কঠিন ছিল। সেই দিনটা মনে পড়লে আমার কান্না আসে, এতটাই কঠিন ছিল। আর আজকে আজও আমি স্ট্রাগল করে যাচ্ছি। তো যখন খুব খারাপ সময় ছিল তখন গৌতম আঙ্কেল আমাকে খুব সাপোর্ট করেছে, আমার সব প্রবলেমসগুলো খুব সাপোর্ট করেছে এবং আমাকে খুব গাইড করেছিল যে তুমি ঠিক করে চলো বা কিছু, এইসব খাওয়া দাওয়া থেকে শুরু করে সব। আচ্ছা। আর আমাকে খুব ভালোবাসে আঙ্কেল। আর আমাকে জিনে ধরেছিল যখন একটা টাইম খুব খারাপ যাচ্ছিল, আমাকে জিনে ধরেছিল। আমি এসব বিশ্বাস করতাম যে জিনে ধরেছিল বা কিছু। যখন একদিন আমার মা আমাকে বললো যে ভালো একজন জ্যোতিষী আছে, তুই একটু দেখা। আমি বললাম এইসব বিশ্বাস করি না আমি। তারপরে একদিন গেলাম, আমি অত অফিসের বাইরে ছিলাম, ওনার চেম্বারের বাইরে ছিলাম। আমাকে যখন ডাকলে, যখন আমি কথা বলি, তখনই আমার বুঝতে পারি যে আমাকে মানে সত্যি ইনি কোনো ফ্রড নয়, ইনি সত্যি অনেক ভালো করে ধরেছিল। এটার প্রবলেমটা কি হচ্ছে? রাতে আমাকে ঘুমাতে দিত না জিনটা। আচ্ছা। রাতে আমাকে ঘুমাতে দিত না এবং কানে ফু দিয়ে চলে যেত, এরকম মানে খুব ভয় দেখাতো আমাকে। যখন বেসিনের সামনে যখন আমি মুখ ধুতাম বা যখন চোখ বন্ধ করতাম, মনে হচ্ছিল পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এরকম অনেক আমি ভয় পেয়েছি। আর রাত্রে একদম ঘুমাতে পারতাম না। তারপরে উনি আমাকে অনেক কিছু গাইড করে, সেই অনুযায়ী যেই জিনিসপত্রগুলো দেয় আমি ইউজ করি। আস্তে 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 উনি আমার বাড়িতেও আসে, আর বাড়িটাকে দেখে তারপরে অনেক পুজোটা, যেরকম পুজো করা যেগুলো, সেগুলো করে ঠোরে, মানে যেমনি ওনার যত সাধ্য মতন উনি আমাকে হেল্প করেছে। আর আজকে আমি ওর থেকে মুক্তি পেয়েছি। আর আজকে এখন আমি রাত্রে ঘুমাতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। আর আমার এই জিনটার জন্য আমার খুব বাধা হচ্ছিল, কারণ কি আমি যখনই কোনো শুটে যেতাম তখনই আমি একটা ফিল করতাম যে ও আমার সাথে আছে, ও আমাকে কারোর সাথে কথা বলতে দেবে না বা বেশি মিশতে দেবে না, সবসময় আমার পেছন থাকতো। আমি একটা ভয়ে সবসময় না আতঙ্ক হয়ে গেছিলাম, একটা টাইমে খুব আতঙ্ক হয়ে গেছিলাম। আর আজকে আমাকে এই জিনটা থেকে আমাকে মুক্তি করেছে একমাত্র আঙ্কেলের জন্য আজকে আমি ঘুমাতে পারছি। আর আজকে আমি ভালো করে শান্তি মতন নিজের ফ্রি মাইন্ডে আমি নিজের কাজকর্ম যত কিছু আছে সব করতে পারছি। আচ্ছা, মানে কনসেন্ট্রেট করা যাচ্ছে সব জায়গায়। কর্মজগৎ সম্বন্ধে একটু শুনবো আপনার। আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি তখন আমি ছোট ছিলাম অনেক, ওই 13 কি 14 বছর বয়স ছিল তখন থেকে আমি ফটোশ্যুট স্টার্ট করি। বেঙ্গল ইন্ডাস্ট্রি আসার পরে আমি টেলিফিল্মস করতাম, অনেক টেলিফিল্মসে আবার লিড করতাম। তারপর আস্তে আস্তে আমি ভেবেছি হয়তো একবার আমি হতাশ হয়ে গেছিলাম, আমি আর এগাতে পারবো না, হ্যানা তেনা অনেক কিছু মাথায় ঘুরতো, অনেক চিন্তাধারা ঘুরতো, আমি কি করে এগোবো। কারণ কি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশিরভাগ লোকজন উলফাল লোকজন, কোথায় নিয়ে যাবে, কি করে দেবে, না কিছু খাইয়ে দেবে ড্রিঙ্কে, বেশিরভাগ। আমি তখন টেলিফিল্মস ফটোশ্যুট করতাম। তারপরে আস্তে আস্তে আমি যখন এগালাম তখন আমি বুঝলাম যে কিভাবে এগাতে হবে। কারণ কি এই জগতে মানুষকে চেনা খুবই মুশকিল, ভালো মানুষ ছাড়া কেউ সাথে দেবে না। তোমার মধ্যে যেমন কি শিল্পী জিনিসটা যদি তোমার মধ্যে না থাকে, তুমি যতই কম্প্রোমাইজ করো না কেন, তুমি কোনোদিন এগাতে পারবে না। আর এগালে ওইখানে টেকা অনেক মুশকিল।
ওখানে যে টিকে থাকা অনেক মুশকিল, অনেক অনেক লোকজনের পাল্লা আমি পড়েছিলাম, আর সেখান থেকে মানে অনেক স্ট্রাগল করেছি। ওখান থেকে বেরিয়ে আসা, তারপরে আবার সেই অনেক প্রবলেমে পড়া, আবার সেখান থেকে বেরিয়ে আসা, এরকম করতে করতে একদিন আমি হতাশ হয়ে গেছিলাম। তখন ভেবেছিলাম যে ধুর, আমি আর অ্যাক্টিং করবো না, আমার ভাল লাগছে না, আমার খুব অসুবিধা হয়ে গেছিল। তখন আমি মাকে বলছিলাম, মানে ডিপ্রেসড হয়ে গেছিলাম। তখন তো আমি ছোট, মানে যেমন কি 14 বছর ধরে যখন স্টার্ট করি, তখন থেকে টেলিফিল্মস ফটোশুট করতে 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 যখন আমি কম্প্রোমাইজ, তো আমি প্রথম তো কম্প্রোমাইজ মানেই আনতাম না। কম্প্রোমাইজ মানে কি ভাই, এটা কি হয়? কোনো ডাইরেক্টর আমাকে বললো কম্প্রোমাইজ করতে হবে, মানে কম্প্রোমাইজ মানে কি? তখন আমি বুঝলাম যে আস্তে আস্তে যখন আমাকে বোঝালো, তখন আমি বুঝলাম যে না ঠিক আছে। তখন একজন ডাইরেক্টর ছিল, উনি আমাকে গাইড করছিল। তো তারপরে আস্তে আস্তে আমি বুঝলাম ব্যাপারটা কি আসলে। তারপরে আমি টেলিফিল্ম ছেড়ে দিলাম। তখন একটা আসামি মুভিতে চান্স পেয়েছিলাম সেকেন্ড লিডে। তখন আমি ওখানে আসামে চলে গেলাম, শুট ছিল আমার অনেক দিন। তারপর ওখান থেকে আসার পর তার আবার ডিপ্রেশনে যাওয়া, মানে যে কাজ পাচ্ছি না, আমি কেন কাজ পাচ্ছি না। মানে তখন একটা না, মানুষ যত ছোট ছোট কাজ করবে, যখন ছোট কাজ করতে করতে হ্যাবিট হয়ে যাবে, মানে যখন একটা ঝট করে ছোট কাজ করতে করতে যখন একটা বড় কাজ করবে, তখন হঠাৎ করে মনে হবে কি আর আমি ছোট কাজ করব না, এরকম টাইপের আমার থিঙ্কিং হয়ে গেছিল। আর তখন বড় কাজের জন্য আমি মানে স্ট্রাগল করতে 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 এখানে অডিশন ওখানে অডিশন, মানে হতাশ হয়ে গেছিলাম যে সব জায়গা থেকে যখন নাই পাচ্ছি আমি আর কি করব। তখন আমি আস্তে আস্তে একটা বেঙ্গলি মুভিতে চান্স পেলাম, ওখানে লিডের কাজ করেছিলাম, সিঙ্গার অ্যাজ আ রোল করেছিলাম। ওটা আমাদের কলকাতায় বাসুশ্রী হলে রিলিজ হয়েছিল। তা ওইখানে এখন একটু ভালো আছি। আর তারপরে আমি আবার জগতেও আগের থেকে এখন সম্ভাবনাগুলো অনেকটা বেড়ে গেছে। যখন উনি 2018-এ ওনাদের যখন আমার দেখা হয়েছে আঙ্কেলের সাথে, তখন আমি তখন প্রথমে যেরকম আমি আপনাকে বললাম যে আমার মা আমাকে নিয়ে গেছিল, তখন দেখলাম যে আমি এইসব বিশ্বাস করতাম না। তখন যেহেতু জিনটা ছিল আমার সাথে, সেহেতু আমি তো বুঝতে পারছি না কি করব না করব। ও তো আমাকে জীবনে দাঁড়াতে দিচ্ছে না, না পড়াশোনার দিক দিয়ে আমি আগে বাড়তে পারছি, না ক্যারিয়ারের দিক দিয়ে আগে বাড়তে পারছি, না কিচ্ছু হচ্ছে না। আমি কি যে করি, আমি খুব ডিপ্রেশনে একবারে চলে গেলাম। তো টানা 8 মাস আমি মানে এরকম থাকার পরে 2017-এ খুব ভুগেছি। তারপর 2018-এর শেষের মধ্যে আমার যখন আঙ্কেলের সাথে আমার দেখা হয়, তখন আমার আঙ্কেল আমাকে অনেক কিছু দেয় ব্যবহার করার জন্য, অনেক কিছু আমাদের বাড়িতেও আসে সেগুলো করার জন্য। আস্তে আস্তে আমি তারপরে ঠিক হয়ে যায় আস্তে আস্তে। তারপরে আমার এখন পড়াশোনা ভালো হচ্ছে, ক্যারিয়ারের দিকেও ভালো আছি, যত সম্ভব না আঙ্কেলের জন্যই আছি। আজকে সেটাই আমি ভাবি যে আমি কোথা থেকে কোথায় চলে আসলাম। আচ্ছা, এই যে আঙ্কেলের কাছে মানে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আপনি যে আসলেন, তো এই আমাদের অ্যাস্ট্রোলজির জগতের উপরে কি বিশ্বাসটা মানে বিলিফটা আগেই ছিল, নাকি ওনার প্রোগ্রামগুলো দেখে এটার প্রতি একটা আগ্রহ জন্মালো? কিভাবে আসলেন? না, আগে আমার কোনোদিন আমি অ্যাস্ট্রোলজির ব্যাপারটা আমি কোনোদিন ট্রাস্ট করিনি, যে কোনো কিছু জ্যোতিষী এইসব হয়, এগুলো সব ফকির জ্যোতিষী এইসব সব ফালতু ফ্রড এইসব এইরকম ভাবতাম আমি। তো তারপরে যখন এনার সাথে যখন আমি দেখা করি, তখন যখন কথা বলি মানে ফেস টু ফেস, আমি তো মনে মনে গালাগালি করছিলাম যে তোর কথা আসলাম, কার সাথে আমাকে নিয়ে আসলো, কার কাছে আমার কাছে নিয়ে আসলো মা। তারপর আমি আসতে যখন কথা বলি ফেস টু ফেস, তখন আমি বুঝতে পারি মানে আপনি বলে দিচ্ছে আমি কোথা থাকি, কি করি, আমার নাম কি, মানে সব কিছু বলে দিচ্ছে আস্তে আস্তে। তখন আমি বিশ্বাস করি যে না, ইনি ফ্রড নয়। তখন এনার সাথে ভালো এখন তো আঙ্কেলের সাথে আমার খুব ভালো রিলেশন হয়ে গেছে। তো আমাদের এখন এই মুহূর্তে কিন্তু আমরা আরেকজন অতিথিকে পেয়েছি, তিনি হলেন সিমরানের মা। দিদি, আপনার নামটা বলুন। শিবানী রায়। শিবানী রায়। তো আচ্ছা, প্রথমে আমি জানতে চাইবো আপনি কি কর্মের সাথে যুক্ত ছিলেন? আমি আগে আকাশবাণীতে স্ক্রিপ্ট লিখতাম, স্ক্রিপ্ট লিখে বলতাম। আর সেটা কত বছর আগে? তা আমার বিয়ের আগে আর কি। আচ্ছা, এই 90-91 এরকম হবে। আচ্ছা, ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আপনি কত সালে আসলেন, মানে কি করে জানলেন বা কিভাবে? গতবার আমি এই চ্যানেলে অনুষ্ঠান দেখে আচ্ছা তারপরে এলাম। গতবার বলতে মানে লাস্ট ইয়ার? হ্যাঁ, 18-তে
2018 জুলাই মাসে ওনার সাথে আমার মানে কথাবার্তা হয়েছে। আচ্ছা, আপনি কার সাথে এসেছেন? একাই এসেছেন? একাই। আচ্ছা, যোগাযোগ করে তারপরে যেহেতু উনি ব্যারাকপুরে বসেন, আমার ব্যারাকপুরেই কাছেই বাড়ি, যেখানে বসেন তাতে আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো আমি যোগাযোগ করলাম, ও বললো আপনি চলে আসুন। তারপরে আমি আর আমার মেয়ে গিয়ে ওনার সাথে কথাবার্তা বলে আমাদের প্রবলেমগুলো যাতে সলভ করা যায় সেইভাবে কথা বললাম। উনিও সেইভাবে আমাদের মানে সলভ করার মতন যা যা দরকার সেগুলো বলে দিলেন। আমরা সেই মতন চললাম এবং আমাদের কাজও হয়েছে। মানে আপনার প্রবলেমটা কি ছিল, মানে কিসের উপরে, মানে কি ভিত্তিক ছিল? মানে আমার মেয়ে পড়াশোনা করতে চাইতো না, কিন্তু ওর ব্রেন শার্প, এটা আমরা বুঝতে পারতাম, কিন্তু পড়াশোনার মনোযোগ নেই, কোনো কাজে ইয়ে নেই। আপনার মেয়ের প্রবলেম? হ্যাঁ, মেয়ের প্রবলেম। আমার প্রবলেম হচ্ছে কি, আমার শরীরও ভালো যেত না। তারপরে হচ্ছে আমি চাইতাম যে আমার মানে যেহেতু আমি অনেক দিন আগে এমএটা কমপ্লিট করেছিলাম, তা আমার ইচ্ছা ছিল যে আমি একটা সার্ভিস করবো। হলো না, ঠিক আছে, কিন্তু আমি ভাবতাম যে তাহলে আমার একটা স্কুল তো আমি করতে পারি, হ্যাঁ, নিজস্ব। আচ্ছা, হ্যাঁ, তাহলে সেইভাবে আমি মানে কিছুতে কিছু পেরে উঠতে পারছিলাম না, কিভাবে কি করব সেটা আমি সলভ করতে পারছিলাম না। এখন আমার মনে হচ্ছে এটা আমি এগোতে পারবো। হ্যাঁ, মানে তখন দিশেহারা লাগবে। হ্যাঁ, দিশেহারা হয়েছে। আর কি করবেন, দুটোর সাথে যোগাযোগটা মানে সংযুক্ত করতে পারছিলেন না। আচ্ছা, তো এখন আপনার মানে স্কুল যে করবেন তার পরিকল্পনা সব এখন আপনার মাথায় আর ওরকম মনে হয় না যে আমি পারবো কি পারবো না, এটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমি দিনকে দিন আমার মনে হচ্ছে যে কনফিডেন্সটা বেড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে এগিয়ে আসছে, মানে এটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এরকম তো স্কুল খুলবেন, এটা তো একটা মানে বিশাল কথা, মানে ভীষণ বড় একটা প্রজেক্ট বলবো। তো মানে প্রথম স্টেপেই আপনার যে এত বড় একটা পরিকল্পনা নেওয়া, এটা তো আমার মনে হয় মানে আমরা করতে গেলে আমাদেরও ভয় লাগতো, আপনার লাগছে না? না, ভয় লাগার কোনো কথা না। আমি ভাবলাম যে আমার হাজবেন্ড যদি টাকা পয়সা না দেয়, তাহলে আমার যে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, সেখান থেকে আমি ওইটা মানে সলভ করবো। আমি এনিহাও এটা করবোই, এটা আমার মানে। তো এই এত কনফিডেন্সটা কি আপনার ওনার জন্যই মনে হচ্ছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে ওনার জন্যই, মানে এটা মনে হচ্ছে। এবং আমার সাথে আমার মেয়েও আছে, বলছে তুমি করো, হবে। উনি বলছে আপনি করুন, হবে। এটার জন্য আমার কনফিডেন্সটা আরো বেড়ে গেছে। আচ্ছা দিদি, আপনি তো মেয়েকে নিয়ে এসেছিলেন, তো মানে প্রথম অবস্থা থেকে আপনারা দুজনে দেখাতে এসেছিলেন না? মেয়ের সাফল্য দেখে, মেয়েকে যখন দেখলেন ঠিকঠাক হয়ে গেছে, তারপরে আপনি করলেন? না, আমি প্রথমে মেয়ের কথাটাই ভেবেছিলাম। মানে ফার্স্টে মেয়ের যে ইমপ্রুভমেন্টটা দেখে আপনার মনে হলো আমিও করি। বাহ, মানে সেটা আপনার কাজ কতদিনে হলো? আমার মানে মোটামুটি এখন থেকে, উনি 3 মাস আগে বলেছিলেন যে হবে, এখন স্টার্ট হয়ে গেছে আমি দেখছি। তখন আমার মনে হতো কি ধর এ মনে হবে না, যতই হচ্ছে কোনো তো মানে দেখছি না। আমি দেখছি যে না, যে সেই গ্যাপগুলো কমে যাচ্ছে। আচ্ছা, দাদাকে তো আমরা অনুষ্ঠানে দেখি যে মানে সময় ধরে ধরে সবকিছু বলে দেয় যে এই বছর হয়েছে বা এর মধ্যে হবে। তো আপনার ক্ষেত্রে সেটা কতটা হয়েছে? আমার ক্ষেত্রে বললাম না, 3 মাস ওই সময়টা বলে দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে হবে, তারপর শুরু হয়ে গেছে। বাহ। আচ্ছা, এবার মানে একদম আমাদের অনুষ্ঠান যেহেতু একবারে শেষের দিকে এসে, আপনি বলুন মানে যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদেরকে কি বলবেন? আপনার মতো হয়তো প্রবলেম আছে বা আপনার থেকে আরো বেশি প্রবলেমে তারা ভুগছেন, তাদের বলবো সলভ করার জন্য আপনাদের একবার চেম্বারে আসতে হবে। চেম্বারে এসে গৌতমদার সাথে মিট করে, তাদের উপর ভরসা করতে হবে। গৌতম শাস্ত্রীর সাথে মিট করে তারপরে তাদের প্রবলেমগুলো বলবে, গৌতমদা তখন আশা করি ওদের সলভ করে দিতে পারবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।